প্রথমে বলে রাখি, সুপার মডেলের ধারণাটা আমার কাছেও পরিষ্কার নয়। মেয়েদের হয়তো পোশাক পরে তারা লেট নাইট পার্টি করছে, কিন্তু এটা 20-22 বছর হওয়ার সাথে সাথে কিন্তু মেয়েদের সম্বন্ধ দেখাচ্ছে যে বিয়ে দিতে হবে। আমার মধ্যে একটা জিনিস ছিল, সবাই যেটা করে আমি সেটা করবো। 20 বছরের মেয়ে, তুমি ক্লাস নিচ্ছ, তোমার ক্লাসে যে স্টুডেন্ট রয়েছে সে হয়তো 40 বছরের আর্মি অফিসার, তাহলে তোমার কনফিডেন্সটা কত? আমি একটু স্কুলে ক্লাস নিচ্ছি না যে আমার বয়স 40, আমার স্টুডেন্ট 10 বছর। 99 থেকে যখন আমার 17 বছরের মেয়ে, তখন থেকে আমি সানন্দা তিলোত্তমার ফর্ম ফিল আপ করছি এবং প্রিলিমিনারি থেকে আমার রিজেকশন হয়ে যাচ্ছে। পরিবারের বাইরের সব সম্পর্কগুলো কিন্তু ভুয়ো। প্রথম দিন যখন অডিশনে দেখেছিলাম হাত পা কাঁপছিল, এখন আমি অনেক ফ্রেন্ডলি। একটা মডেলের জন্য মানে ঠিক কোন কোন জায়গাগুলো গ্রুমড হওয়া খুব ইম্পর্টেন্ট? চোখ খোলার একটা সুযোগ বা সময়, ওটা কিন্তু আমার দরকার ছিল এবং প্রত্যেকটা মানুষের দরকার। আমরা তো কেউ রবীন্দ্রনাথ ঠাকুর নই বা নজরুল ইসলাম নই যে আমরা মারা যাওয়ার পরও আমাদের কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে মানুষ মনে করে যাবে। আমরা তো সে জিনিস নই। তাহলে আমাদের সাফল্য কি করে চিরস্থায়ী হতে পারে? সে শাহরুখ খানের সাথে পার্টি করেছে, সে সুস্মিতা সেনকে এত কাছ থেকে দেখেছে, কিন্তু সে বাড়িতে মা বাবার কাছে হাত দিয়ে ভাত মেখেই খাচ্ছে। আমি খুব ভেঙে পড়ি লাইফে, হয়তো আমি ওরকম মানে ফার্স্ট টাইম ভেঙে পড়লাম। মৃত্যুটা সবার মতন হোক আমি চাই না। Stories to be untold. ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস দিদি। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে যেটা তোমাকে শুরুতেই বললাম যে এখানে এই পডকাস্টের বিষয়বস্তুই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তোমার জার্নিটা জানবো, যে কিভাবে তুমি মাধবীলতা হয়ে উঠলে। সো তোমার ব্যাপারে আমার প্রথম স্মৃতি বলতে যেটা মনে পড়ে, যখন আমরা 2006 ওই সময় তোমার নামটা প্রচন্ড আর কি জনপ্রিয়, 6-7 ওই সময় আর কি খুব জনপ্রিয়, মানে মাধবীলতা দি মানে আর কি সুপারস্টার। হ্যাঁ মানে, এবং এই ধারণাটা আমার কাছে পরিষ্কার না সুপার মডেলের এই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, কিন্তু তখন সাধারণ মুখে শুনতাম যে মানে মাধবীদি মানে সুপার মডেল। হ্যাঁ মানে এমন একজন যার সাথে কাজ করাটা আর কি স্বপ্নের ছিল সেই সময় দাঁড়িয়ে। পরে আমরা কাজ করলাম অল। তো কিন্তু তোমার এই শুরুটা কিভাবে হলো? তুমি কি মানে প্রথম থেকেই মডেল হতে চেয়েছিলে? এরকম কি তোমার প্রথম থেকেই প্ল্যান ছিল? আচ্ছা, প্রথমে বলে রাখি, সুপার মডেলের ধারণাটা আমার কাছেও পরিষ্কার নয়। কারণ এখন আমার মনে হয় যাকে হয়তো সবাই ভালোবাসে বা যার সাথে সবাই কাজ করতে চায় বা যে সবার খুব প্রিয়, মানে নিজের নিজের প্রফেশনে, তারই প্রফেশনের আগে হয়তো সুপার কথাটা লেগে যায়। মানে সেটা মডেল হোক বা অ্যাক্টর হোক বা যে কোনো প্রফেশনে হোক না কেন। সেই জন্য যাকে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে, সে যে প্রফেশনেরই হোক না কেন, তার প্রফেশনাল মানে ডিগনিটির আগে একটা সুপার লেগে যায়, সেটাই হয়ে যায়। সেই থেকেই হয়তো সুপার মডেল। আমি কখনো কি হব আমি নিজেই জানতাম না। মানে আমার কাছে লাইফটা ছিল যেরকম ভাবে আসবে, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। অ্যান্ড অবশ্যই একটা চিন্তাধারা তো ছোট থেকে মাও বা আমাদের যেরকম বাঙালি পরিবেশ হয় যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, এটা হতে হবে বা সেটা হতে হবে, এটা জরুরি নয়, বা নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ানো মানে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, সেটা তোমাকে নিজে অর্জন করতে হবে। সেটা একটা ছোট থেকে মাথায় ছিল যে আমি করব, কিছু তো নিশ্চয়ই করব, কিন্তু যে মডেলই হব সেটা জানতাম না, মানে ভাবিনি সেভাবে। তো জীবন যেরকম ভাবে আমার কাছে এসেছে, আমি ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি এবং সেটা আমার জন্য ঠিক হয়েছে। তো সানন্দা তিলোত্তমাও সেভাবে। 2006 সেটা কি মানে তখন তুমি কি স্কুল পাস করে গেছো? হ্যাঁ, আমি কলেজও পাস করে গেছি। আচ্ছা, হ্যাঁ। তো তার আগে তোমার ছোটবেলাটা কেমন ছিল? মানে ছোটবেলায় তুমি এনসিসি করতে? তো আমি ছোটবেলায়, আমি তোমাকে বলছি, আমি একটা খুবই মিডিওকার স্কুলে পড়তাম। মানে সেই সময় আমার সময় ছিল কি, খুব দুষ্টু মেয়ে। আই ওয়াজ ভেরি নটি, কি চলো এমন একটা স্কুলে দিতে হবে যেটা চেনাশোনা লোক, মানে চেনাশোনা স্কুল, যার প্রত্যেকটা টিচার এবং বাড়ির খুব পরিচিত এবং বাড়ির খুব কাছে, যেখান থেকে আমার পৌঁছানো এবং স্কুল থেকে নিয়ে আসা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কেন আমি খুবই দুষ্টু ছিলাম। তো
আমার মা ওই স্কুলে পড়েছেন, আমার মায়ের দিদিমা ওই স্কুলে পড়েছেন, স্যার রমেশ মিত্র গার্লস হাই স্কুল। মানে আমার বলতেও খুব গর্ব অনুভব হয়, কারণ ওই স্কুলের স্টুডেন্ট আমাদের সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন। তো মালা সিনহাও স্যার রমেশ মিত্র গার্লস হাই স্কুলে পড়েছেন। তো ওই স্কুলে আমি পড়েছি। ওই স্কুলেই আমাদের একজন টিচার ছিলেন, যিনি স্পোর্টস টিচার। আমি যে পড়াশোনায় খুব একটা ভালো সেটা নয়, কারণ আমার মনোযোগের অভাব বরাবর। আমি সবসময় এমন কিছু আউটডোর কাজ করতে ভালোবাসি। একটা বন্ধ ঘরের মধ্যে বসে বই পড়ে যাচ্ছি, একটা চেয়ার টেবিলে বসে রয়েছি সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, দ্যাট ওয়াজ ভেরি বোরিং। মানে আমার জন্য খুব বোরিং মনে হতো। আমি হচ্ছি সেই ক্যাটাগরির স্টুডেন্ট যে জানলা দিয়ে পাখি দেখে, লাস্ট বেঞ্চে বসতে ভালোবাসে, মানে কখন ক্লাস শেষ হবে তার ওয়েট করে। তো অ্যাজ ইউজুয়াল স্পোর্টস টিচার আমার খুবই ফেভারিট ছিলেন, কেন ওই একটা পিরিয়ড যে সময় আমি খেলতে পারবো, মানে দৌড় ঝাঁপ যাই হোক না কেন। উনি আমাকে আমাদের স্কুলের 5 জনকে এনসিসির সাথে ইন্ট্রোডিউস করেন, কারণ উনি নিজে একজন এনসিসি ক্যাডেট ছিলেন। 1991-এ উনি রিপাবলিক ডে প্যারেডে হেঁটেছিলেন রাজপথে। তো উনি আমাদের এনসিসির সাথে ইন্ট্রোডিউস করান। তো সেই সূত্রে এনসিসির সাথে ইন্ট্রোডাকশন হয় আমার। দ্যাট টাইম আই ওয়াজ ইন ক্লাস 8, সবাই ক্লাস 8-এ উঠে, এটা 13 বছরের মেয়ে। তো আমাদের 5 জনের মধ্যে থেকে যাই আমি, সেটা কিন্তু পুরোটাই আমার মায়ের ইন্সপিরেশনে। মানে আমার মা একজন হাউস ওয়াইফ, কিন্তু উনি চেয়েছিলেন আমার মেয়ে সবকিছু করুক। মানে আমার মা জানতো যে আমার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, কেন একটা বন্ধ করে বসে পড়তে সে পারে না। তো তাকে আমি করাবো, সেই ইন্সপিরেশনটা হচ্ছে, মানে একজন হয় না, আমাকে পথ দেখালেন আমাদের স্কুলের টিচার। এবার পথ তো উনি স্কুলের 5 জন মেয়েকে দেখিয়েছিলেন, এবং শি ইজ মাই মাদার, যে আমাকে পেছন থেকে সাপোর্ট করলেন যে তোমাকে টিকে থাকতে হবে। তো ওই হচ্ছে আমার এনসিসি জুনিয়র উইং দিয়ে শুরু। এটা কোথায় করতে? এটা কি স্কুলেই ছিল নাকি না, আমি ফোর্ট ফিল্মে করতাম। আমাদের ক্লাব হাউস ছিল পার্ক স্ট্রিটে। তো আমি 2nd বেঙ্গল গার্লস ব্যাটালিয়নে ছিলাম। এখন আমি জানি না ওপেন ইউনিট আছে কিনা। তো আমি তখন ওপেন ইউনিটে পড়তাম। কতদূর, মানে কোন সময় অবধি করেছো, মানে কলেজে? আমি সি সার্টিফিকেট কমপ্লিট করেছি। এদের 3টে সার্টিফিকেট হয়, এ সার্টিফিকেট জুনিয়র উইং এ, আর বি আর সি হয়। আমি সি সার্টিফিকেট কমপ্লিট করেছি, এন্ড পর্যন্ত তুমি এন্ড পর্যন্ত করেছি। হ্যাঁ, ওটা কমপ্লিট করেছি। তো মানে খুব ন্যাচারালি যারা জেনারেলি মানে এনসিসি করে, আমরা ভাবি যে আর্মিতে কেন যাওনি, মানে সেরকম কোনো প্ল্যান ছিল না যে আর্মিতে যাবে, বা মানে সেটা তোমার পরবর্তী কার্যকলাপ নিয়ে আসছে, কিন্তু তার আগে সেই সময় মনে হয়নি কখনো? আমি বললাম না, আমি একটা জিনিস বিশ্বাস করি, ঈশ্বর বা যারা ঈশ্বর মানেন না, ইউনিভার্সাল এনার্জি, যারা আমাদের জীবন দিয়েছে, যেখান থেকে আমাদের উৎপত্তি, তারা আমাদের তো এমনি এমনি পাঠিয়ে দেয়নি। আমার জন্য নিশ্চয়ই কিছু একটা ডিসিশন নিয়ে আমাকে পাঠিয়েছেন। আমার কাজ হলো কর্ম করা। এবার কর্মের কি ফল পাচ্ছি সেটা ভাবা নয়, বা কর্ম না করে আগে থেকে ভেবে নিলাম আমি এটা হব সেটা হব, ভাবা নয়। আমি এরকম ভাবি, তাই আমি কখনোই এটা হব সেটা হব, এই করব সেই করব ভাবিনি। সামনে যা আসছে, যেটা আউটডোর অ্যাক্টিভিটি, আমি সেটা করব। তাই সামনে যেভাবে জীবন এসেছে আমি করেছি, এবং আমার ফ্যামিলি সাপোর্ট পেয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে আজকে হয়তো মডেলিং আসাটা অনেক ইজিয়ার, বাট 2006 এটা বোধহয় এতটা ইজিয়ার ছিল না, মানে ফ্যামিলি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা বাঙালিরা তো মানে প্রগতিশীল জাতি বলে সারা ভারতবর্ষে বিবেচিত হই। আমরা কিন্তু সত্যি প্রগতিশীল। ভারতবর্ষের অন্যান্য স্টেটে তুমি যখন দেখবে একটা মেয়ে এখনো পর্যন্ত কিছু করতে গেলে, তুমি যেমন দিল্লিতে থাকো, ওখানেও দেখবে মেয়েদের হয়তো পোশাক পরে তারা লেট নাইট পার্টি করছে, কিন্তু এটা 20-22 বছর হওয়ার সাথে সাথে কিন্তু মেয়েদের সম্বন্ধ দেখাচ্ছে যে ওকে বিয়ে দিতে হবে। যেটা আমাদের এখানে হয়তো তুমি সেইটা দেখবে না। দেখবে একটা বাঙালি মেয়ে হয়তো সালোয়ার কামিজ পরেই বাইরে ঘুরছে, কিন্তু সে বিয়ে করবে কি করবে না সেটা তার হাতে, কখন করবে বা করবে না। আমরা প্রগতিশীল একটি জাতি, তো সেই জন্য কোনো কিছুতেই, এবং ওটা ঈশ্বরের আশীর্বাদ, এবং আমি কর্মফলে বিশ্বাসী। হয়তো আমার গত জন্মের বা এই জন্মের ছোটবেলার কিছু কর্ম ভালো, যার জন্য আমি ফ্যামিলি সাপোর্টটা পেয়ে গেছি। তো কিছু করতেই আমার অসুবিধা হয়নি। সেটাই তো। এরপরে তোমার মানে কলেজ শেষ করে তুমি করছিলে কি, মানে সেই সময়টা কেমন ছিল? আমি তোমায় বলি, কলেজ শেষ করে আমি কিছু করার, মানে আমি তোমায় বলি, যখন ওই একটা ছোট থেকে একটা তাড়না ছিল, আই হ্যাভ টু আর্ন মাই ব্রেড, ওটা আমার দায়িত্ব। মানে জীবন দিয়েছে, একটা সময়ের পরে আমি যে রুটিটা খাবো সেটা রোজগার করার দায়িত্ব আমার।
তো এটা মাথায় ছিল। আমি ছোটবেলায় স্কুল পড়তে টিউশনিও করানোর চেষ্টা করেছিলাম, করাতাম। কত 70 টাকা না 100 টাকা মাইনেতে আমি টিউশনি করতাম। মানে ওটা আমার জন্য অনেক ছিল, কেন আমি তো তখন একটা 100 টাকার নোট মাসের শেষে আমি আর্ন করছি, ওটা আমার জন্য অনেক। তো আমি টিউশনি করতে গিয়ে দেখলাম ওটা আমার জন্য নয়। মানে আমি কিছুতেই ওই 1-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য একটা টেবিল চেয়ারে বসে স্টুডেন্ট পড়াতে পারবো না, আর একই জিনিস বছরের পর বছর পড়িয়ে যেতে পারবো না, যে জিনিসের নতুনত্ব আমি পাবো না। তো টিউশনি বাদ গেল। তারপর এনসিসি আমরা যখন করি না, আমরা একটা স্টাইপেন্ড পাই, তো সেটাও পেতাম। একটা ক্যাম্প হলে 30 টাকা 40 টাকা, ওটাও আমার জন্য অনেক ছিল, কেন একদম কিছু না যে করে না তার জন্য তো অনেকই। তারপরে আমি কি করলাম না, পড়তে কলেজে পড়ার সময়টাই আমি যখন এনসিসি তে গেলাম, মানে কিরকম স্টেপ বাই স্টেপ হলো দেখো। আমার স্কুলের যিনি স্পোর্টস টিচার, উনি আমাকে এনসিসি তে কানেক্ট করে দিলেন। এনসিসি থেকে আমি যে ম্যামকে পেলাম, আমাদের যিনি এএনও ছিলেন, মানে সিনিয়র ম্যাম, উনি শি ওয়াজ আ মাউন্টেনিয়ার। মানে উনি হচ্ছেন ইন্ডিয়ার যে ফার্স্ট ফিমেল মাউন্টেনিয়ার্সরা সেই ব্যাচের একজন। তো উনি আমাকে একটা রক ক্লাইম্বিং কোর্স করালেন। আমি জানতামও না কি রক ক্লাইম্বিং, আউটডোর ইভেন্ট চলে গেছি। তা উনি আমাকে বললেন মাউন্টেনিয়ারিং করবে, আমি জানিও না কি, আমার বাড়িতেও কেউ কখনো করেনি। মা বলে যাও 1 মাসের জন্য। আমি বললাম হ্যাঁ করবো। তখন আমি ওই কলেজের শুরুর দিকে আমি চলে গেলাম। আমি তখন কলেজে না 12 পাস করেছি, এরকম মাউন্টেনিয়ারিং কোর্স করতে গেলাম। গিয়ে দেখলাম দ্যাট ইজ রিয়েলি প্যাথেটিক। মানে তুমি যেমন হাই অল্টিটিউড ট্রেক করো, তুমি জানো যে লোড নিয়ে পাহাড়ে চলাটা কত কষ্টকর হতে পারে। আমার তো আগে সেই আইডিয়াটা ছিল না, দ্যাট টাইম আই ওয়াজ অনলি 18। তো আমি গিয়ে দেখছি যে আমি তো পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি হ্যাঁ বলে চলে এসেছি, এখানে এসে তো মনে হচ্ছে এই যাই সেই যাই, যা তা অবস্থা। আমি একটা স্টেপ এগোতে পারছি না। তুমি নিশ্চয়ই জানবে জংরি গোচলা রাস্তাটা, আমাদের এইচএমআই বেস ক্যাম্পটা জংরি থেকে, জংরি টপ হয়ে আমাদের চৌরিখাঙ্গের দিকে চলে যায়। বলতে তখন তুমি প্রপারলি এইচএমআই এর জন্য গেছিলে? এইচএমআই এর জন্য গেছিলাম, এইচএমআই এর জন্য গেছিলাম ফার্স্ট টাইম 2008। আমি তখন 18 বছর বয়স, 12-এ পড়ি। আর সে বছরই আমাদের প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হলো। তো আমি গিয়ে দেখলাম যে আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমার অত ওয়েটও ক্যারি করতে পারছি না, এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ঠিক হয়নি ভালো করে। খুব রিস্কি জিনিস করে নিয়েছে। হ্যাঁ, মানে আমি জানি না চলে গেছি জিনিসটা। প্রিপারেশন ছাড়া ওখানে প্রচুর ডেথ রেটও প্রচুর হাই আর কি। হ্যাঁ হয়। এবার হয়তো আমার বয়স কম বলে কিছু হয়নি, তখন এতটা বয়স কম ছিল। তো আমি নিজে ডিসিশন নিই যে আমি পারছি না, আমি ফেরত যাব। তো আমার ফার্স্ট বেসিক কোর্স করতে গেছিলাম তখন। তো আমাকে আমি বলি ফেরত যাব, তো উইথ মাই ডিসিশন মানে আমার অ্যাকনলেজমেন্ট নিয়ে আমাকে ওরা ফেরত পাঠিয়ে দেয়। ফেরত আসার পর আবার সেই নর্মাল লাইফ। তখন আমার মধ্যে একটা মানে বললাম না, ভগবানের এত আশীর্বাদ। আমার মনে হয় যে আমি এই নর্মাল লাইফটা তো চাইনি, আমি তো লাইফে অ্যাবনর্মাল কিছুই চেয়েছিলাম, যেটা সাধারণ মানুষের কথা অ্যাবনর্মাল। আমি তো ওখানে ভালো ছিলাম। আমি কি যদি একটু নিজেকে প্রিপেয়ার করি, ওই লাইফটাকে আমি অ্যাডাপ্ট করতে পারবো না? কারণ এই বাড়িতে ফিরে এসে আবার সেই পড়াশোনা, সকালে ওঠা, রাত্রে ঘুমানো, সন্ধ্যেবেলা বিকেলে খেলা, টিভি দেখা, ওই লাইফটা ইজ ভেরি বোরিং। ওটা তো সবাই করে। আমার মধ্যে একটা জিনিস ছিল, সবাই যেটা করে আমি সেটা করবো না, কিছুতেই করবো না। সবাই তো করে, আমি ভিড় কেন হব? একটা জীবনে জন্মেছি, সেটাকে আমি ভিড়ের মধ্যেই নষ্ট করব? ভিড় হতে আমি ভালোবাসতাম না, সে আমি যাই করি। তো আমি নিজেকে তৈরি করা শুরু করলাম যে আমি যেটা থেকে ফেলিওর হয়ে এসছি ওটাতে আমাকে যেতে হবে। সে মাউন্টেনিয়ার হই বা না হই সেটা না, আমাকে ওই জায়গাটা আমাকে টানতে লাগলো যে আমি এই শহুরে জীবনযাত্রা, পড়াশোনা করা, কলেজ যাওয়া বা স্কুল যাওয়া, পরীক্ষা দেওয়া, কি চাকরি করব তার টেনশন, ওই লাইফটা আমি চাইনি। তো আমি যদি ওই জায়গায় ফেরত যেতে চাই, আমি একবার দেখে এসছি জিনিসটা কিরকম, আমি এখন নিজেকে তৈরি করতে পারবো। তো আই টুক 2 years। আমি ভবানীপুর থেকে সল্টলেক স্টেডিয়ামে এভরিডে 235 বাসে করে দৌড়তে যেতাম। কারণ এখানে কোথায় দৌড়বো? সল্টলেক স্টেডিয়ামটা একটা তোমার জিওমেট্রিক্যাল
আইডিয়ার মধ্যে থাকে যে আমি এতটা দৌড়চ্ছি মানে এত কিলোমিটার। তখন তো আমাদের সেই ভালো ফোনগুলো, মানে তোমার ফোনও, আমার তো ফোন ছিল না, ঘড়িও ছিল না। তো সল্টলেক স্টেডিয়ামে এভরিডে যেতাম দৌড়তে। 2 বছর আমি টানা সল্টলেক স্টেডিয়াম 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর। যখন দেখলাম আমি নন স্টপ 5টা চক্কর বাইরে থেকে মারতে পারছি, তখন মনে হলো আমি পারবো। তারপর র্যাম্প গুলো আছে না সল্টলেক স্টেডিয়ামে, র্যাম্প গুলোতে স্প্রিন্ট করতাম, আমি পারবো। তারপর আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, কেন ইট ওয়াজ 4,000 রুপিস ফর আ কোর্স। আর একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ার জন্য, আর আমি যখন রোজগার করি না, 4,000 টাকাটা অনেক। আর আমার মধ্যে আর একটা জিনিস ছিল যে মানুষের হার্ডওয়ার্কিং মানি যেটা, সেটা আমি ওয়েস্ট করব না, আমার কোনো রাইট নেই সেটা ওয়েস্ট করার। আমি যখন নিজে রোজগার করব, আমি তখন 4,000 টাকা দিয়ে কাজ করব। তো আমি ভাবলাম যে তাহলে তখন স্কলারশিপটা পেতে হবে, কেন এমনি যাওয়ার জন্য 1 মাস থাকার জন্য তো হাত খরচা দরকার। তো আমি স্কলারশিপ, একটা ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার একটা স্কলারশিপের জন্য টেস্ট হতো, সেটাও হতো সল্টলেক স্টেডিয়ামে। তো আমি তাতে পার্টিসিপেট করলাম এবং আমি জাস্ট চোখ বন্ধ করে দৌড়েছি। আমি জানতাম এই রাস্তাটা, 2 বছর ধরে আমি ওখানে দৌড়েই গেছি এবং 3 জন সিলেক্ট হয়েছিল, আমি তার মধ্যে একজন ছিলাম। একটা আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিংও ছিল তার মধ্যে, তো আমি সেটা পারিনি কারণ আমি কখনো ক্লাইম্বিং করিনি, কিন্তু দৌড়ে আমি প্রথম 3 জনের মধ্যে এসেছিলাম। যেখানে আমার মনে আছে প্রপার যারা রানার তারাও কিন্তু পার্টিসিপেট করেছিল, যাদের কাছে প্রপার ওই রানিং শু আছে। তো অ্যাথলেটরা, আমার কাছে তো সেরকম ছিল না, তখন ওই গোল্ড স্টার পাওয়া যেত বাটায় 120 টাকা না কত, আমি সেই পরেই দৌড়েছিলাম এবং আমি সিলেক্ট হই, আবার বেসিক কোর্সে যাই এবং উইথ এ গ্রেডিং আমি ফেরত আসি এবং ডিসিশন নিই যে আমি যখন এ গ্রেডিং পেয়েই গেছি তখন বাকিগুলোও করি, আমি যত কোর্স করব তত তো আমি পাহাড়ে থাকবো। এটা কোন ইয়ারে যখন তুমি মানে বেসিক কোর্সটা কমপ্লিট করলে? আমি কমপ্লিট করি, ওটা ছিল 2002 তে। আচ্ছা, মানে তখন তুমি কলেজে, তখনই তুমি কলেজে, হ্যাঁ কমপ্লিট করি। আর আমি ওই বললাম ঈশ্বরের আশীর্বাদ, আমি কলেজের ফুল সাপোর্ট পেয়েছি, কেন আমি ক্লাস করিনি। আমি ক্লাস হয়তো খুব রেয়ার ক্লাস করতাম, আমাকে পরীক্ষা দিতে হতো না, শুধু কলেজের ফাইনাল পরীক্ষা দিয়েছি। মানে কলেজে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা টিচারের সাপোর্ট পেয়েছি, কিন্তু বিকজ আই ওয়াজ দ্য অনলি পার্সন, অনলি স্টুডেন্ট যে অন্য কিছু করে, বাকি সবাই নাচ করে, গান করে, অন্য কিছু করে, হ্যাঁ যেগুলো কমন জিনিস। ও আমাকে মাঝে বলি, আমাকে আমার দিদিমার নাচেও ভর্তি করেছিলেন, কিন্তু ওই আমার মাথার মধ্যে ছিল যেটা সবাই করে, আমি কিছুতেই আমি সেটা করব না। আর অলওয়েজ না, যেটা লাইফ রিস্ক আছে সেই জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো সেখানে চরিত্রের মধ্যে আছে, যেটা লাইফ রিস্ক আছে সেটার জন্য হার্ডওয়ার্ক করা। মানে আমি একটা অঙ্ক পরীক্ষা 100 পাবো বলে হার্ডওয়ার্কটা আমার জন্য মনে হয় ওয়েস্টেজ অফ টাইম, মানে সেটা আলটিমেট কেউ মনে রাখবে না আমি 100 পেয়েছি, আমি নিজেও একটা সময় ভুলে যাব। কিন্তু যেখানে লাইফ থ্রেটনিং একটা স্পোর্ট, সেখানে জিতে বেরোনো, সেটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে এবং তুমি নিজেও মনে রাখবে জীবনের শেষ দিন পর্যন্ত যে আমি ওখানে যাই। তো আমি ভাবলাম যে তাহলে আবার ফেরত গিয়ে সেই তো ডেইলি লাইফ, তার থেকে বেটার হচ্ছে আমি পাহাড়ে কাজে থাকি। তো আমি আবার অ্যাডভান্স কোর্সের জন্য অ্যাপ্লাই করলাম নেক্সট ইয়ার 2003 তে। আমি অ্যাডভান্স মে মাসে অল গার্লস একটা অ্যাডভান্স কোর্স হয় সেটা কমপ্লিট করলাম। করার পর সে বছরই সেপ্টেম্বরে মেথড অফ ইনস্ট্রাকশন, মানে যেটা টিচার্স ট্রেনিং আমাদের পড়াশোনাতে হয়, তো আমি মাউন্টেনিয়ারিং এ ওই যেটা টিচার্স ট্রেনিং ওটাও কমপ্লিট করলাম। ওটা কোয়েড কোর্স করেছিলাম 2004, ওটা 2003 বেসিক করেছি 2002, অ্যাডভান্স এমওআই করেছি 2003। আচ্ছা, দুটো একসাথে ব্যাক টু ব্যাক করেছি, মানে 3 মাসের গ্যাপে করেছি। আর এমওআইটাতে 3 মাস সময় নিতে হয়েছে কেন, ওটা না ফিজিক্যাল ফিটনেস তো আছে, ওখানে একটু পড়াশোনার ব্যাপার থাকে যে তুমি ক্লাস নিচ্ছ, এবং ক্লাস নিতে গেলে মানে ইউ হ্যাভ টু বি এ গুড স্পিকার, তোমার কনফিডেন্স থাকতে হবে। কেন তুমি একটা ধরো 20 বছরের মেয়ে, তুমি ক্লাস নিচ্ছ, তোমার ক্লাসে যে স্টুডেন্ট রয়েছে সে হয়তো 40 বছরের আর্মি অফিসার, তাহলে তোমার কনফিডেন্সটা কত? আমি তো স্কুলে ক্লাস নিচ্ছি না যে আমার বয়স 40, আমার স্টুডেন্ট 10 বছর, এখানে আমার ডবল বয়সের একজন আমার সামনে স্টুডেন্ট বসে রয়েছে এবং যে যথেষ্ট জ্ঞানী, তাকে আমার ক্লাসে কনভিন্স করানোর জন্য যথেষ্ট তোমার স্পিকিং পাওয়ারটা, তোমার কথা বলাটা তোমার কন্ট্রোলে থাকতে হবে। হ্যাঁ, নলেজ তো তার জন্য তো পড়তে হবে। তো আমি যখন আবার ফেরত আসি, তো আমি ভাবলাম যে আমার তো কোর্স কমপ্লিট হয়ে গেছে,
2004-এ আমি সার্চ অ্যান্ড রেস্কিউ, যেটা মাউন্টেনিয়ারিং এ সার্চ অ্যান্ড রেস্কিউ হয়, সেই কোর্সের জন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। কেন ওটা উত্তরকাশীতেই হতো তখন। এবার উত্তরকাশী যাওয়া আসার খরচা, মানে এনএমআই NIM, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, আমি যাবো আসবো। তো তারও স্কলারশিপের পরীক্ষাটা আমি দিই, কিন্তু দুজনের নাম এসছিল। আমারই বন্ধু, আমার একজন বান্ধবীর নাম আসে এবং তারপরে আমার নামটা আসে। ও হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স আমি। ও একজন স্পোর্টস টিচার, তো তখন বিপিএড এর জন্য তৈরি হচ্ছিল। তো ওর শিওরিটি ছিল না, 50-50 ছিল যে যেতে পারবে কি যেতে পারবে না। আর আমি ধরেই নিয়েছিলাম আমি যাব। ও মানে 50% তো যেতে পারবে না, তাহলে আমি যাব। ও না পেলে তখন স্কলারশিপটা আমি পাচ্ছি। তারপরে কোনোভাবে ওটাই হয়তো আমার যাওয়ার ছিল না 2004-এ। তো বিনা গেল সার্চ অ্যান্ড রেস্কিউ করতে। আমি সবসময় একটা জিনিস মানি, যে যোগ্য ঈশ্বর তার ব্যবস্থা করে দেবেন, এবং বিনা ওয়াজ ফার ফিটার ক্যান্ডিডেট দ্যান মি। তো স্কলারশিপটা যদি আমি পেতাম, এখন বসে ভাবি ওটার জন্য আমি তখন যোগ্য ছিলাম না। তো বিনা পেলো, আমার HMI থেকেও কল এলো যে হ্যাঁ আমাদের গেস্ট ইনস্ট্রাক্টর লাগবে, এমন মেয়ে যে গ্রাজুয়েট, যে পড়াশোনা মানে করেছে, কথা বলে, এবং কম বয়সী ছেলে বা মেয়ে হলে কি হবে, যারা সিনিয়র তাদেরও তাদের কন্ট্রোল করতে সুবিধে হয়। হ্যাঁ, পাহাড়ে থাকার জন্য এভরিথিং, আমি যাব। তো সেই আমার শুরু 2004-এ প্রচুর অ্যাডভেঞ্চার কোর্স অ্যান্ড একটা অ্যাডভান্স কোর্স। 2005-এ প্রচুর তোমার অ্যাডভেঞ্চার কোর্স, বেসিক, অ্যাডভান্স কোর্সে আমি টানা ইনস্ট্রাক্টর হয়ে গেছি। মানে তোমার জীবনটাই ওই সময় অন্য খাতে বইতে শুরু করেছে। অন্য খাতে বইতে শুরু। হ্যাঁ, মানে এই পোর্শনটা যে এত আর্লি স্টেজে হয়েছিল আমি জানতাম না। আমি জানতাম মানে যখন আমরা গেলাম আর কি ওই ট্রেকিং এ, যে তখন থেকে হয়তো তুমি করছো, সেটা আইডিয়া ছিল না। তো তাহলে ওখান থেকে আবার ফিরে এলে কি করে? ওখান থেকে ফিরে এলাম, 2005 অব্দি ছিলাম। তার মধ্যে একটা কথা বলি, আমি বলি না মানে সবসময় এক্সাইটমেন্ট যেহেতু আমার ভালো লাগে, সামনে যাই আসে আমি তাই করি। তার মধ্যে 99 থেকে, যখন আমি 17 বছরের মেয়ে, তখন থেকে আমি সানন্দা তিলোত্তমার ফর্ম ফিল আপ করছি। আর আমি সিলেক্ট হচ্ছি টিল মানে প্রিলিমিনারি অব্দি, এবং প্রিলিমিনারি থেকে আমার রিজেকশন হয়ে যাচ্ছে। আমার এরকম কখনোই ছিল না যে আমাকে জিততেই হবে বা আমাকে এটাই হতে হবে, কিন্তু আমি একটা মাথায় ছিল, আমি যখন রিজেক্ট হচ্ছি নিশ্চয়ই আমার মধ্যে কিছু খামতি রয়েছে যার জন্য আমি রিজেক্ট হচ্ছি। আমি যদি সেই খামতিটা পূরণ করতে পারি, তাহলে আমি হয়তো একটা বেটার হিউম্যান বিং, মানে একটু বেটার ভার্সন আমার খুঁজে পাবো। তো আমি 2004-05 সবেতে সানন্দা তিলোত্তমায় নাম দিয়েছিলাম, তো সব আমার রিজেকশন হয়ে যায়। আবার 2006-এও নাম দিই, সে বছর ঈশ্বরের আশীর্বাদে আমি ওন। তো এবার ওটা জেতার পরে কি হয়, যে আর হয়নি, যাওয়াটা, মাউন্টেনে যাওয়াটা বন্ধ হয়ে যায়। কারণ ওই ঈশ্বরের আশীর্বাদ এবং তোমাদের সকলের ওয়েল উইশেজে আমি প্রচুর কাজ করি, মানে আমার নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না। মানে একদিনে হয়তো 2-3টে করে এরকম কাজ করেছি। যে সময়টা পেতাম সেটা ঘুমোতাম বা বাড়িতে থাকতাম, বেরোতাম না। আমি খুব একটা এমনি পার্টি পার্সন নই। আউটডোর মানে পাহাড়ে যাব, কলকাতা শহরে পার্টি করে বেড়াবো, ওই পার্সন আমি নই। সেই সময়টা আমি বাড়িতে বাড়ির লোকের সাথে থাকবো। তো প্রচুর কাজ করেছি, আর কোথাওই যাইনি। তো আবার আমার জীবনের টার্নিং পয়েন্ট এলো আমার বিয়ের পরে। তুমি ভূপেশকে চেনো, আমার ভূপেশ হচ্ছে শিলিগুড়ির ছেলে, এবং ও খুবই অ্যাডভেঞ্চার প্রবণ, মানে ভালোবাসে। এবং ভূপেশের সবসময় একটা মানসিকতা যেটা আমার ভালো লাগে, ও সবসময় বলতো যে এমন একজন সবসময় তোমার পার্টনার হওয়া উচিত, যে মানে কি, যার সাথে তুমিও তোমার মনের ইচ্ছে পূরণ করতে পারবে। মানে ভাবনা চিন্তাটা সমান সমান হওয়া উচিত, ভালো লাগা ভালোবাসাটা সেম হওয়া দরকার। তো আবার আমি মাঝখানে, তাহলে তুমি ভাবো 2006 থেকে টিল 2013, প্রায় 9 বছর হচ্ছে বোধহয়, 9 বছরের গ্যাপ। আমি কিছু করিনি, কোথাও যাইনি, শুধু কাজ করেছি। তারপর বিয়ের পরে আবার 2014 থেকে আমি শুরু করি। তোমার বিয়ে হলো? দাদা আমার বিয়ে হলো, হ্যাঁ। তা ঠিক তার আগে আগে তোমার সাথে পরিচয় হলো, বোধহয় 12-তে পরিচয় হয়েছে। তারপর তোমার সাথে আমার 16-এ সান্দাকফু ফালুটে দেখা হলো। তো তখন আমি চুটিয়ে ট্রেক করছি আবার।
এই যে সময়টা 2006 থেকে যখন তুমি একদম চুটিয়ে কাজ করছো, মানে তখন তুমি মোটামুটি ন্যাশনাল প্রচুর ব্র্যান্ডের কাজ কাজ করেছি, করেছো, হ্যাঁ বাইরেও গেছি, হ্যাঁ বাইরেও গেছো, মানে ঋতু কুমার থেকে শুরু করে সবার কাজ করেছি, সবার কাজ হ্যাঁ, করছো, মানে পিকে, মানে হ্যাঁ, একজন touch wood, মডেল হ্যাঁ। যে জিনিসগুলো এক্সপেক্ট করে বা যে জায়গায় পৌঁছতে চায় তুমি সেখানে তো। হ্যাঁ মানে আমি মানে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর, Exactly. সিগনেচার ফ্যাশন ট্যুর, আই ওয়াজ দ্য অনলি কলকাতা মডেল। ইন্ডিয়ান যে- লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশন বোধহয় ওইটাও করেছো তুমি। ওটা হ্যাঁ 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 করেছি, তো তখন তুমি চুটিয়ে এই চুটিয়ে কাজগুলো কাজ করছো। করেছি। কিন্তু মানে যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে, আজও যখন কারোর সাথে কথা হয়, হ্যাঁ মানে এই ধরনের কাজ করলে একটা মানুষ, আজকে আমি কারোর সাথে কারোর কম্পেয়ার করছি না, বাট যেটা প্রবণতা থাকে ভেসে যাওয়ার, ঠিক আছে, মানে এত বড় বড় এইভাবে কাজ করলে সে আবার ওই মাউন্টেনিয়ারিং এ ফিরে আসবে বা এরকম হবে, বা যতটা প্রাইভেট পার্সন তুমি বরাবরই হ্যাঁ দেখেছি, হ্যাঁ মানে আমি প্রাইভেট পার্সন। মাধবী মানে মানে ঠিক যে ইমেজটা একজন মডেলের লোকে কল্পনা করে সেটা থেকে সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ মানে এন্ড অফ দ্য ডে কোথাও একটা বড় দিদির মতন বা একজন ভীষণ ঘরোয়া একজন মানুষ, এটাকে তুমি কিভাবে ব্যালেন্স করলে, কিভাবে মেনটেন করলে? তোমার সামনেও তো মানে তখন তোমারও বয়স কম, তোমার সামনেও হাজারটা প্রলোভন, তোমার সামনেও আরো ছড়িয়ে যাওয়ার মেবি সুযোগ, তুমি অতটা নিজেকে রেস্ট্রিক্টই করে করলে, মানে তুমি কি এতটাই নিজেকে হ্যান্ডেল করার জন্য ম্যাচিওর ছিলে তখনও? মানে এটা হয়তো বলতে পারো আমার বাড়ির লোকের সাথে আমার সম্পর্ক হয় না, মানে তুমি তোমার বাড়ির লোকে, তুমি যত বাড়ির লোকের বাড়িমুখী হবে তত তুমি কিন্তু রুটেড হবে, তোমার ভেসে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। সেটা কিন্তু আমি বলবো ওই একটা খুব ভালো পরিবার পেয়েছি, বাড়ির লোকের সাথে সম্পর্ক। এন্ড অফ দ্য ডে আমার মনে হতো কাজের পরে আমার বাড়ি, কাজের পরে বাড়ি, কাজ করে বাড়ি। বাড়িতে তাই তো আমরা দেখি বাড়ির বাবারা বা কাকারা ছোট থেকে যখন আমাদের মানে আমার ছোটবেলায় যখন হয়তো মায়েরা কমই কাজ করে, হাউসওয়াইফই হয়, সেই সময় দেখেছি বাড়ির লোকেরা কাজ করতে গিয়ে ফেরত আসছে। তো আর একটা জিনিস আমাকে আমার দিদিমাও বলেছিলেন, কাজ হয়ে যাবে বাড়ি এসো। বাড়ির বাইরে, পরিবারের বাইরে, যেটা আমি বিশ্বাস করি পরিবারের বাইরের সব সম্পর্কগুলো কিন্তু ভুয়ো, একটা খড়কুটোর মতন একটা মানে ফলস তোরণ তৈরি করে দাঁড়িয়ে আছে, যেটাকে ফু দিলে উড়ে যাবে। বাড়ির লোকের সম্পর্কের রুটটা সেটা কিন্তু মাটির অনেক গভীরে চলে গেছে, গাছটা যদি কেটেও দেওয়া হয় আবার জল দিলে গাছ বেরোবে। তো আমি সেই জন্য আমার কাছে ফ্যামিলি অলওয়েজ প্রায়োরিটি। ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু কিন্তু খুব কম, কেন আমার কাছে বন্ধু মানে আমার পরিবার, সেটা আমার শ্বশুর বাড়ি হোক, আমার মায়ের বাড়ি হোক, আমার পরিবার। তো আমি হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেড বলেই আমার আর কিছু আমাকে অ্যাট্রাক্ট করেন। হ্যাঁ মানে দাদার সাথেও যখন পরিচয় হয়েছে আর কি, তুমি দাদা যেভাবে আর কি দেখেছি তোমাদেরকে, মানে যতটুকু দেখেছি যে নর্মাল ফ্যামিলি যেরকম হয় সেরকম, একদমই তাই, মানে একটা একদমই তাই। সুপার মডেল যার সাথে দেখা যাচ্ছে তার ফ্যামিলির মানে হয় না যেরকম বাইরে থেকে লোকজন ভাবে সেরকম একেবারেই না, মানে একদম আমার পাশের ফ্ল্যাটে যে মানুষটা থাকে মেবি তার মতনই। এটা খুব ইন্টারেস্টিং লাগতো আমার, যে কারণে আজও যখন বিভিন্ন জনের সাথে কথা হয় যে মাধবীদিকে ডেকেছি পডকাস্টে, মাধবীদি ভালো মানুষ, মানে প্রথম কথাটাই এই জিনিসটা আসে। এবার ভালো মানুষ কিনা জানি না, কেন ভালো মানুষের ডেফিনেশন আলাদা আলাদা হয়। এবার একটা মানুষ সবার চোখে ভালো হতে পারে না, তবে একটা জানি আমি ডিসিপ্লিনড, এটা নিজের সম্পর্কে আমি বলবো। এবার এই ডিসিপ্লিন হওয়াটা কাজের জন্য কতটা মানে ইম্পর্টেন্ট হয় মডেলিং এর জন্য? এটা শুধু মডেলিং এর জন্য না, ডিসিপ্লিনটা যে কোনো প্রফেশন, তোমার প্রফেশনে ডিসিপ্লিন দরকার নেই, সমস্ত ওই ভাইয়ের প্রফেশনে ডিসিপ্লিন দরকার নেই, প্রত্যেকটা কাজে ডিসিপ্লিন দরকার। শুধু ডিসিপ্লিন কেন, একটা হোম মেকার হওয়ার জন্য ডিসিপ্লিন লাইফ দরকার। আমি হচ্ছে আর্লি রাইজার, আর্লি টু বেড, রাতে জাগবো না, রাতটা হচ্ছে ঘুমানোর জন্য, যদি জাগি বাড়ির লোকের সাথে জাগবো। তো এটাই মানে, আর আমি লাইফে পিকও যেমন দেখেছি, আমি ডাউনফলও দেখেছি। তুমি দেখেছো যে মাধবীলতা নামও ছিল, মাধবীলতা হারিয়েও গেছিল। এরপর না আমি তখন বন্ধু চেনা যায়, তখন আমি বন্ধু বেছেছি কাদেরকে সে সময় আমি পাশে পেয়েছি। ওটা আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ। মানে তুমি যদি নিচে না পড়ো না তাহলে তুমি বন্ধু চিনবে না, বিপদে না পড়লে তুমি বন্ধু চিনবে না। তখন আমি ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে, যে আমার পরিবার হতে পারে, কেন পরিবারই তো আমার বন্ধু, এছাড়া বন্ধু বলে আমার কেউ নেই, যে ইন্ডাস্ট্রির যে মানুষগুলো আমার পরিবার হতে পারে তাদেরকেই বন্ধু বলে বেছেছি। হাতে গোনা কিছু মানুষ যারা পিকে থাকা মাধবীলতা কে তোষামত করে চলেনি, যারা ডাউনফল লেখা মাধবীলতার পাশে থেকেছে।
তো তারাই আমার বন্ধু, সেটা আমি বললাম হাতে গোনা কয়েকজন, কিন্তু তাতেও আমার কোনো আফসোস নেই। কারণ মা বা আমার পরিবার আমাকে এমন অনেকগুলো জিনিস শিখিয়ে রেখেছেন, একটা না হলে আর একটা আমার ঠিক হবে, আর এটা ঈশ্বরের আশীর্বাদ। মানে যখন দেখেছি ওখানে হয়নি, তখন মাউন্টেনিয়ারিং ইনস্ট্রাক্টরশিপ শুরু করে দিয়েছি, বা লোক নিয়ে ট্রাভেলিং শুরু করে দিয়েছি। তো ওই নিজের আই হ্যাভ টু আর্ন মাই ওন ব্রেড, এটা কখনো বন্ধ হয়নি। মানে এটা না হলেও একটা কিছু হবে, এই কনফিডেন্সটা ছিল। এটা কনফিডেন্স বলা যায় না, এটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস। আমি ঈশ্বরবাদী মানুষ, এবং যাদের ঈশ্বর মানেনও না তাদের বলবো যে একটা এনার্জি তো আছে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। আমি যদি পজিটিভ ভাবতে থাকি সেটাই হবে আমার সাথে। তো সেই এনার্জিতে আমি বিশ্বাস করি। 2006 তুমি যখন মানে তিলোত্তমা জিততে, স্বর্ণাদ্বর তিলোত্তমা হলে, হ্যাঁ, মানে তখন তোমার মডেলিং নিয়ে খুব বেশি ধারণা মানে নিশ্চয়ই থাকার কথা নয়। আমি ওই র্যাম্পে হাঁটতাম, র্যাম্পে হাঁটে, দেখো একদম ধারণা নেই বললে ভুল হবে, র্যাম্পে হাঁটে, ওই মিস ইন্ডিয়ায় যায়, ছবি বেরোয় কাগজে, এই ধারণাটাই এটা ছিল। এবার সেই জিনিসটা যখন তুমি করতে শুরু করলে, মানে তোমার ওই সময়ের উত্থানটা খুব ফাস্ট হয়েছে, খুব ফাস্ট রাতারাতি। হ্যাঁ, এবার সেই, এবং আমি তার জন্য কিন্তু ধন্যবাদ জানাবো। মানে আমি জানি না তোমাদের বলা উচিত এখানে পাবলিকলি বলা উচিত কিনা, কিন্তু আমি সারা জীবন আনন্দবাজার পত্রিকা গ্রুপের কাছে থ্যাঙ্কফুল থেকে যাব। ওই হাউসটাই কিন্তু মানে মাধবীলতা তো বরাবরই ছিল, কিন্তু মাধবীলতা মিত্রকে যে মানুষ চিনেছে, ব্র্যান্ড ক্রিয়েট করেছে আনন্দবাজার পত্রিকা গ্রুপ, মানে তাদের কাছে আমি সারা জীবন ঋণী। আর নয়নিকা চ্যাটার্জি, তাকে তো ভোলার মতনই নয়। আমি নয়নিকা চ্যাটার্জিকে আমি ছোট থেকে স্বপ্নের মতন, ফার্স্ট ইন্ডিয়ান সুপার মডেল, তো সে আমার গ্রুমিং এক্সপার্ট। প্রথম দিন যখন অডিশনে দেখেছিলাম হাত পা কাঁপছিল, এখন আমি অনেক ফ্রেন্ডলি। তো সেই মানুষটাকে ধন্যবাদ না জানাই। উনি তোমাকে গ্রুম করতে শুরু করেন? মানে আমি সানন্দা তিলোত্তমায় ছিলাম, আমাদের 25 ডেজ এর গ্রুমিং পিরিয়ড ছিল, তো উনি ছিলেন আমার মেন্টর, গ্রুমিং এক্সপার্ট। সেটার পর তুমি যখন পরপর বাইরে কাজ করতে শুরু করলে, হ্যাঁ, মানে সেটা তো একটা মানে হয় না, মানে যেটা বাইরে থেকে মনে হয় ডোবা থেকে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতন বিষয়টা, যে অনেক বড় স্কেলটা, হ্যাঁ, ব্লেন্ডার স্ট্রাইড যখন করছো সেটা বিশাল একটা স্কেলে করছো। ওই স্কেলটার সাথে নিজেকে মানিয়ে নিতে একটু শুরুতে মনে হতো কথা বলবো, মিশবো, কি বলবো, কিন্তু ওই ওরাই আপন করে নিয়েছে, ওরাই আপন করে কাজ করেছে আমার সাথে। তবে একটা জিনিস বুঝি, যেখানে তুমি একটু আনকমফোর্টেবল, সেখানে এক মানুষকে বুঝতে দিও না ইউ আর আনকমফোর্টেবল। কমফোর্টেবল হওয়ার চেষ্টা করো, একগাল হাসি মুখ নিয়ে কম কথা বলো, সবার সাথে মিশে যাও, সবার কথা শোনো, এমনি ওরা তোমাকে আপন করে নেবে। তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এই যে দেশ বিদেশে গিয়ে শো করছো, প্রচুর ব্র্যান্ড এন্ডোর্স করছো। আমি বিদেশে শো খুব একটা করিনি, আমি তোমাকে বলছি বাংলাদেশে প্রচুর গেছি, আর আমি হংকং গেছি। দেশের প্রচুর জায়গায় আমি কাজ করেছি, নেপালি শো করেছি, ভুটানে করেছি, এইরকম ফ্যাশন শো আমি এইগুলো জায়গায় করেছি। বিদেশে আমি যাইনি ফ্যাশন শো করতে, তবে দেশের অনেক বড় বড় জায়গায় কাজ করেছি, তো ভালোই লাগতো। তোমার ইন্ডাস্ট্রি থেকে আজকেও দেখি আমরা, বা তখনও ছিল, মানে প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সবাই তো সেটাই, যে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে খুব তাড়াতাড়ি টিভি ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তোমার কাছে সেই সুযোগটা আসেনি? না, সুযোগ আসেনি না, আমার কাছে কখনো সুযোগ আসেনি। নিজেও চেষ্টা করোনি? না, আমি বললাম নিজে থেকে কখনো কিছু চেষ্টা করিনি। আমার সামনে যেটা এসছে আমি সেটা করেছি, সুযোগ এসছে আমি করেছি, এবং আমি ওটাই বিশ্বাস করি, যেটা আমার জন্য ঈশ্বর ঠিক করে রেখেছেন সেই সুযোগটা আমার কাছে আসবেই। তুমি যখন কাজ করতে, হ্যাঁ, ওই পিক সময়টার কথা বলছি, মানে তোমার এক্সপেক্টার কিছু, মানে তোমার হাইট তো একটা অসম্ভব, আর মানে মানুষে বলে সব থেকে লম্বা মডেল ছিলাম কলকাতার। এখন তো নেক্সট জেনারেশনের মেয়েরা আরো আমার থেকেও লম্বা মেয়ে আছে, তো হয়তো সেটাই এক্সপেক্টার ছিল, আমি জানি না কি ছিল। নিজে খুঁজে দেখনি কখনো? আমি ওভাবে কখনো ভাবতাম না, শুধু ভাবতাম ওই যে অপরচুনিটিটা আমার সামনে আসছে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, এবং যে সুযোগটা আমি পাচ্ছি সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, উইথ মানে কি বলবো, প্রপার অ্যাপিয়ারেন্স, এটাই ভেবেছি। আমি এত কিছু কখনো ভাবি না। একটা মডেলের জন্য মানে ঠিক কোন কোন জায়গাগুলো গ্রুমড হওয়া খুব ইম্পর্টেন্ট?
সবার আগে আমার মনে হয়, আমার যেটা মনে হয় দেখতে হবে আমি যে কাজটা, সেটা নট অনলি মডেলিং, আমি যে কাজটা করতে চাইছি, অ্যাম আই পারফেক্ট ফর দ্যাট জব। মানে এখন যদি আমি বলি, আমি মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্স করেছি, এবার আমি যদি ভাবি, লোকে আমাকে বলে তুমি মাস্টার্স করেছো, তাহলে তুমি এ করো, টিচার হও বা পড়াও। আগে আমাকে দেখতে হবে লোকে তো বলছে পড়াও, আমি কি এলিজিবল টু বি আ টিচার? আমি তো নই। আমি তো 2 ঘন্টা একটা টেবিলে বসে বাচ্চা পড়াতে পারি না, তো ক্লাসরুমে বছরের পর বছর এক জিনিস কি করে পড়িয়ে যাব? সবার আগে দরকার সেলফ অ্যানালিসিস, যে আমি কি ওই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা সবার আগে দরকার, তাহলেই রাস্তা খুলে যাবে। মডেলিং কেন টানে একটা মানুষকে, মানে তোমাকে কেন টেনেছিল? ওই আউটডোর অ্যাক্টিভিটি, যেটা রেগুলার লাইফ থেকে একটু অন্যরকম। এটাই তোমার কাছে মোটো, যে এটা সবাই করছে, আমার চারপাশে 10টা বন্ধু আছে তারা কেউ এটা করছে, এই এখানে ট্রাভেল করছি, ওখানে ট্রাভেল করছি, ঘুমানোর সময় নেই, খুব একটা হেকটিক লাইফ। আমি না কিছু অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করতে পারি, আমার হার্ড ওয়ার্কে ভয় নেই। হ্যাঁ, মানে পরে এসে বাড়িতে গল্প করবো, রাতের পর রাত ঘুমাইনি, খুব কেটেছে, এগুলো আমার ভালো লাগে। ট্রাভেল করছি, আজ শো করলাম, আবার ভোরবেলা এয়ারপোর্টে গিয়ে, মানে একটা লাইফ, খুব লাইফটা একটা গতিময় জীবন, যেটা আমার সবসময় খুব ভালো লাগে। সেটা মডেলিং হোক বা মাউন্টেনিয়ারিং হোক, দুটোর মধ্যে একটা গতি আছে, সেটা আমাকে সবসময় টানে। আর হয় না, মানে কিছু কাজ করে আমাদের যখন আজকে মনে করি যে ওই প্রজেক্টটা করেছিলাম, একটা অদ্ভুত প্রজেক্ট ছিল, সেই এক্সপিরিয়েন্সটা তুমি যখন আজকে ওই সময়টায় ফিরে দেখো, এরকম 2-3টে ইনসিডেন্ট যেটা আজও তোমার খুব ভালো লাগে, মানে তোমার ব্যক্তিগতভাবে ওটাকে অ্যাচিভমেন্ট মনে হয়? আমার ব্যক্তিগতভাবে আমার ক্রাউনিংটাকেই, যেটা সানন্দা তিলোত্তমা 2006 এর ক্রাউনিং, ওটা আমার টার্নিং পয়েন্ট তো জীবনের। মানে একটা সাধারণ মেয়ে মাধবীলতাকে, ওই তুমি যেটাকে বললে একটা ব্র্যান্ড মাধবীলতা বানানো, তো আমার শুধু ওইটাই মনে হয়। মাধবীলতার নামটা কে রেখেছিল? দাদামশাই। আচ্ছা, মানে জেনারেলি শোনা যায় না, মানে অদ্ভুত বাঙালি সুন্দর নাম। আমার দাদু রেখেছে। মানে নামটাও একটা কোথাও এক্সট্রাক্টর আছে, যে মানে ঠিক আছে, অন্য অনেক নাম শোনা যায় যেগুলো হয়তো খুব স্ল্যাশি, খুব অ্যাট্রাক্টিভ, বাট মাধবীলতা বেশ নামটাও অদ্ভুত তোমার ক্ষেত্রে। আর এইগুলোর পর আলটিমেটলি তুমি ডাউনফলটা কোন সময় দেখবে? বিয়ের পরে 2014 না 15 থেকে। বিয়ের পর তোমার এই 2014 না 15 থেকে। মানে সেটা কি সময়ের স্বাভাবিক নিয়মে এসছে? আমি জানি না, আমি তো আগে ডাউনফল দেখিনি, তো আমার ধারণা নেই। তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ডাউনফল দেখা উচিত, চোখ খুলে যায়। এবং আমি ধরো একটা জায়গায় অ্যাচিভ করছি, কোথাও গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে একটা অহংকারের বীজ হয়তো রোপণ হয়ে যায়। কারোর দোষ আমি দিই না কখনো, হয়তো সেই অহংকারের বীজ গাছটাকে কেটে দেওয়ার জন্য ডাউনফলটা প্রয়োজন, যাতে রিয়েলিটি চেক, যেটা তুমি দেখছো সেটা কিন্তু, আমরা যারা জন্মাই আমরাও কিন্তু আপেক্ষিক, আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নই। তাহলে আমার সাফল্যটা কি করে চিরস্থায়ী হবে? আমরা তো কেউ রবীন্দ্রনাথ ঠাকুর নই বা নজরুল ইসলাম নই, যে আমরা মারা যাওয়ার পরও আমাদের কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে মানুষ মনে করে যাবে। আমরা তো সেই জিনিস নই। তাহলে আমাদের সাফল্য কি করে চিরস্থায়ী হতে পারে? চোখ খোলার একটা সুযোগ বা সময়, ওটা কিন্তু আমার দরকার ছিল এবং প্রত্যেকটা মানুষের দরকার। তাহলে বোধহয় ঘুরে দাঁড়ানোটা সোজা হয়, মানুষ চেনা সোজা হয়, সঠিক মানুষ তুমি চিনতে পারো। এই সময় ফ্যামিলির পাশে থাকাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এই সময় তো অনেকে ডিপ্রেসড হয়ে হারিয়েও যায়, ডাউনফলটা অনেকে নিতে পারে না, নেশায় হারিয়ে যায়, অনেক ভাবে হারিয়ে যায়। হ্যাঁ, এই যে তুমি ঘুরে দাঁড়াবে, এই ঘুরে দাঁড়ানোর জন্য অফকোর্স মানে তখন তোমার বিয়ে হয়ে গেছে, দাদার একটা নিশ্চয়ই ভূমিকা ছিল। হ্যাঁ, মানে আমার হাজবেন্ড হচ্ছে, আমার বর হচ্ছে, তুমি যা ইচ্ছে করো, কোনো বাধা নেই, তুমি যেটা শান্তি পাও সেটা করো। এই যে ঘুরে দাঁড়ানোর সময়টা এলো, এসে তারপরে কি তুমি তোমার নিজের রোলের চেঞ্জ হলো? মানে তুমি কি তারপরে গ্রুমিং করতে শুরু করলে? এবার দেখো, রোলের তো চেঞ্জ হবে, সময়টা পেরিয়েছে। অফকোর্স, হ্যাঁ, সময়, একটা 20 বছরের মেয়ে, তার 18 বছর পরে, তার সময়টা তো অনেকটা গেছে না, অনেকটা গেছে, তো রোলের চেঞ্জ তো হবেই। তো তারপরে এখন মানে কি বলবো, মানুষের ভালোবাসা, যে আমাকে তারা জুরি হিসেবে ডাকে, বা মানুষ আমাকে মনে করে যে মাধবীলতা যোগ্য, তাই হয়তো গ্রুমিং করার জন্য ডাকে। আমি নিজেও পার্সোনাল গ্রুমিং করাই,
এছাড়া আবার আমি বলবো, আমি তোমার মানে আমি কি বলে যে আনন্দবাজার পত্রিকা লিমিটেডকে ধন্যবাদ দেবো জানি না, আমার এই ঘুরে দাঁড়ানোর পেছনেও কিন্তু আবার তাদের হাত। পিসি চন্দ্রা গোল্ড লাইটস দিওয়া হয়, যেটা অ্যাসোসিয়েট উইথ টিটু তো আনন্দবাজার পত্রিকারই গ্রুপ। তো আমি তাদের জোনাল গ্রুমিং অ্যান্ড জুরি ডিপার্টমেন্টটা আমি ওদের সাথে থাকি। একজন রিনাউন্ড ফটোগ্রাফার আশিসদার সাথে আমিও থাকি। তো এই যে আবার সুযোগটা কিন্তু আবার সেই আনন্দবাজারই আমায় দিয়েছে। সত্যি তুমি মানে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আনন্দবাজারের কাছে ঋণী থেকে যাব। এবং মানে কি বলবো, পিসি চন্দ্রকেও যে ধন্যবাদ যে তারা আমাকে যোগ্য মনে করেছে। মানে আমি এই নামগুলো হয়তো অনেকে বলে যে ক্যামেরার সামনে বিশেষ কিছু ব্র্যান্ডের নাম নিতে নেই, কিন্তু আমার জীবনে এরা এতটাই ইনভলভ, আমার ইমোশনের সাথে এই ব্র্যান্ডগুলো ইনভলভ। হয়তো কাল যদি এরা আমাকে কাজ নাও দেয়, আমি তাও বলবো যে আমার ইমোশনের সাথে ওরা সারা জীবন ইনভলভ থাকবে। আর আজকে যখন তুমি নিজে গ্রুমিং করছো লোকজনকে, নতুন যারা আসছে তাদেরকে, তাদের বেসিক কোন তিনটে টিপস তুমি দাও? যেটা আমি প্রথমেই বলি, আগে তুমি নিজে, আমি বলবো না যে তুমি উপযুক্ত নও, কেন এটা আমার একটা রোজগারের ক্ষেত্র, সেখানে আমি কারুকে বলবো না যে তোমার গ্রুমিং আমি করবো না, আমি সবার গ্রুমিং করবো। কিন্তু আগে তোমায় মাথায় রাখতে হবে যে তুমি কিসের গ্রুমিং এ আসছো। আমি সব রকম গ্রুমিং করি, মানে শুধু মডেল হওয়ার গ্রুমিং নয়, আমি অনেকে ওই ম্যারেজ গ্রুমিং হয় না, সেটাও আমি করি। তোমার বিমান সেবিকা হবে, তার গ্রুমিংও করি। ইন্টারভিউ দিতে যাবে, কিভাবে বসবো, কিভাবে দাঁড়াবো, সব গ্রুমিং মানে কিন্তু সবকিছু, শুধু মডেল হওয়ার জন্য না। তো আমি সবই করি। তো আগে একটা কথা বলি, তুমি যে কাজটা করতে যাচ্ছ বা কাজের গ্রুমিং এর জন্য এসছো, তুমি কি মনে করো তুমি অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে ঠিক আছে। মানে ইন্টারভিউ এরও গ্রুমিং করি, কোয়েশ্চেন আনসার, কিরকম ইন্টারভিউ এর কোয়েশ্চেন আসে সেটা আমি জোগাড় করা, কিভাবে উত্তর দেবে, বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, কনফিডেন্সের মাত্রা কতটা থাকবে, সবই করি। তো তিনটে টিপস ছিল, একটা হচ্ছে তুমি কেন আগে তুমি কেন এসে, আগে তুমি দেখো যে তুমি এলিজিবল কি। নই বললাম এখন যদি আমাকে পড়াতে দেওয়া হয়, মানে আমি বাচ্চারা মার খেয়ে খেয়ে হয়তো বাচ্চাদের পিটিয়ে পিটিয়ে এত বোর হব, আমি ক্লাসরুমে বাচ্চাদের ধরে মারবো কেন? আমি একদম ভালোবাসি না বন্ধ ক্লাসরুম, কখনোই পছন্দ নয় আমার। তো আই এম আ ভেরি ব্যাড স্কুল টিচার, পড়াশোনার টিচার। বাট আমি নিজের সম্পর্কে বলবো, আমি হাতে ধরে ধরে, পা ধরে ধরে মেয়েদের শেখাই। এই ক্ষেত্রে আই এম আ ভেরি গুড টিচার। মানে পা ধরেও আমি শেখাই যে তোমাকে শিখতে হবে। তুমি যখন একটা স্বপ্ন নিয়ে এসছো, আমি তোমাকে শেখাবো যাতে তুমি স্বপ্ন পূরণটা করার চেষ্টা অ্যাটলিস্ট করতে পারো। সো ফার্স্ট থিং সেলফ অ্যানালাইজ, হ্যাঁ ওটা খুব দরকার। ডিসিপ্লিন, খুব ডিসিপ্লিন দরকার। যে আমি যখন একটা কিছু করতে চাই, মানে ধরো যে ইউপিএসসি ক্র্যাক করতে চায়, তাকে অসম্ভব পড়তে হবে একটা ডিসিপ্লিনের সাথে। এখন যদি ভাবে আমি ইউপিএসসি ক্র্যাক করতে চাই, আমি টিউশন পড়ছি কিন্তু পড়বো না, তো সেটা আমার একজন পরিচিত হাজবেন্ড ওয়াইফ দুজনেই আইএএস ছিলেন দিল্লির। এবার তাদের সেই আঙ্কেল আন্টির কাছে আমি শুনেছি তারা নাকি ঘর থেকেই বেরোতো না পড়াশোনার জন্য, কখন দিন হচ্ছে রাত হচ্ছে তারা জানতো না। আজকে তো তুমি যখন শুরু করেছিলে ইন্টারনেটের অস্তিত্বই প্রায় ছিল না, 2006 ছিল না, ঠিক আছে, কারণ স্মার্টফোন তার অনেক পরে এসছে এবং তারপরে আরো এগুলো ফ্লারিশ করেছে। তো এই যে ইন্টারনেট, এই অনেক কিছু দেখে শেখার সুযোগটা এসে গেছে, বা সারা পৃথিবী অ্যাকচুয়ালি সামনে এসে গেছে, এটা কতটা ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করেছে? দেখো, এটা সত্যি কথা বলতে কি, আগে যেভাবে কাজ হতো মুখে মুখে, এখন তো সেটা নয়। এখন বাইরে কাজ করতে গেলে, কলকাতার বাইরে, এখন কলকাতার প্রচুর মেয়ে কলকাতার বাইরে কাজ করছে, যেটা আমার খুব ভালো লাগে। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া পসিবল না। সোশ্যাল মিডিয়ায় লোকে আমাকে দেখবে, এবার একজনকে, আমার সময় ধরো আমি একা গিয়ে কাজ করছি, সেটাতে কি আমাদের কলকাতার সাফল্য, নাকি এখান থেকে যত মেয়েরা গিয়ে বাইরে কাজ করবে এবং ফেরত চলে আসবে তাতে সাফল্য? এবং আরেকটি মেয়ের নাম আমি বলতে চাইবো, উষসী সেনগুপ্তা। মানে উষসী হচ্ছে ফার্স্ট আমার চেনা মেয়ে, কলকাতার বাঙালি মেয়ে, যে মিস ইউনিভার্সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। এবং আই এম ভেরি, কি তোমারই সমসাময়িক? না, আমার থেকেও ছোট। ও তিলোত্তমা হয় আমার 2 বছর পর, 2008-এ। এবং শি ইজ ইয়াঙ্গার দ্যান মি, বাট ওর সাফল্যের সিঁড়ি কিন্তু আমার থেকে অনেক ওপরে। মানে ওর থেকে অনেক কিছু শেখার। এবং
আমার ভালো লাগে ও সাফল্যটা এমন একটা জায়গায় দেখেছে, কিন্তু এখনো কিন্তু তোমার সাথে মাটিতে, মানে তোমার আমার সাথে মাটিতে বসে হাত দিয়ে ভাত মেখে খাবে, এইরকম একটা মেয়ে যে মিস ইউনিভার্স ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। ভাবো না তার সাফল্যটা কোন জায়গায়। সে শাহরুখ খানের সাথে পার্টি করেছে, সে সুস্মিতা সেনকে এত কাছ থেকে দেখেছে, কিন্তু সে বাড়িতে মা বাবার কাছে হাত দিয়ে ভাত মেখেই খাচ্ছে। তো এই মেয়েটার কথাও না বললে বলার নয়। ওর থেকেও আমি শিখেছি কিভাবে পলিটিক্যালি আমি কারেক্ট থাকবো, ওটা ভীষণ জরুরি যে কোনো প্রফেশনে কাজ করতে গেলে। মানে আমি উষসী দেখবে কিনা জানি না, আমি উষসীকে বলতে চাই যে আমি ওকে ফলো করি, মানে হয়তো ওর ফলোয়ারের লিস্টে আমিও একজন আছি। আজকে সময়টা কতটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের, যখন ওই তোমার পিক সময় 2010ই আমি ধরছি, সেখান থেকে 2025, 15 বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রিটা কতটা চেঞ্জ হয়েছে? কাজ বেড়েছে, মেয়েরা আরো প্রফেশনাল হয়েছে, আরো লম্বা লম্বা মেয়ে এসেছে, ভালো কাজ হচ্ছে, ব্যাপ্তি বেড়েছে, কলকাতার মডেলদের বাইরের লোকেরা চিনছে, এরা বাইরে গিয়ে কাজ করছে। কোয়ালিটি অফ ওয়ার্ক ওটা ডিপেন্ড করছে তোমার উপর, ওটা অলওয়েজ আগেও ছিল, এখনো আছে। ওভারঅল তোমার কি মনে হয়? ওভারঅল আমি ইমপ্রেসড। যারা শোনো, যাদের ভালো করা তারা কিন্তু ভালো ওর মধ্যেই করে নেবে, তারা করছে, ভালো তো করছে। এটা তো নয় যে সবাই ভালো করছে না, প্রচুর মানে নাম নিয়ে নিয়ে বলা যাবে এরা ভালো করছে, আমি হয়তো এখন বলছি না, কিন্তু করছে তো, তাহলে তো ইমপ্রেসড হওয়ার মতোই ব্যাপার। ইনফ্যাক্ট এই সময়ের মডেল একদিন যে নানা পাটেকরের সাথে একটা হ্যাঁ করলো, ও তো ফিল্মে চলে গেল। আমি এমন অনেক মডেলের কথা, মানে মডেলকে দেখি যারা কিন্তু শুধু মডেলিং এই করে, কিন্তু মডেলিং সেক্টরে দে আর ভেরি সাকসেসফুল। এই সময়ের পর তোমার ডাউনফল যখন হলো, তারপর থেকে তুমি নিজের কেরিয়ারটাকে অন্য খাতে বওয়ালে। আমি কিছুই বওয়াইনি, আমি তখন ওই হয়ে গেছে আমি করেছি। এই সময় থেকে কি তোমার আবার নতুন করে, মানে মাঝে তো অনেকটা ব্যস্ততার কারণে ভাটা পড়েছিল পাহাড়ে যাওয়ায়, পাহাড়ে ঘুরতে হয়তো গেছো, কিন্তু তোমার যেভাবে যাওয়া, আমার যেভাবে ক্লাইম্বিং এ যাওয়া, সেটা তো ভাটা পড়েছিল। তো হ্যাঁ, যেটা বলার, 2018-এ আমার কি হয়, আবার মনটা ছটফট করে যে আমি ট্রেকিং করে কি হবে, ট্রেকিং তো সবাই করে, আবার তো আমি ভিড় হচ্ছি। আমার তো এখনো ওই মাউন্টেনিয়ারিং রেস্কিউ ট্রেনিংটা নেওয়া বাকি, যদিও কিন্তু আমি একটা ফর ইনফরমেশন বলে রাখি, প্রপার যখন মাউন্টেনে রেস্কিউ এর দরকার হয়, হয়তো শেরপা মেয়েরা যায়, আমাদের মতন মেয়েরা কিন্তু যায় না রেস্কিউ করতে। কিন্তু আমার নিজের সেফটির জন্য আমার মনে হয়েছে, ধরো আমি কোনো এক্সপিডিশনে গেছি, সেই মুহূর্তে আমার টিম মেম্বার কেউ বিপদে পড়েছে, প্রসেসগুলো আমার জেনে রাখা দরকার। এটা নয় যে আমি হার্ডকোর প্রফেশনাল রেস্কিউ টিমের পার্ট হয়ে যাচ্ছি, সেটা হয়তো আমরা যে পরিবেশে থাকি, প্লেন ল্যান্ডে থাকি, এখানে থেকে পসিবল নয় ওই ফিটনেসটা নিজেদের মধ্যে আনার, কিন্তু ইনস্ট্যান্ট তো আমার নলেজটা থাকছে। তো আমি তখন, আমার আর স্কলারশিপের দরকার নেই, নাও আই ক্যান ইনভেস্ট অন মি। তো আমি তখন রেস্কিউ কোর্সটা করতে যাই, 18-এ এই রেস্কিউ কোর্সটা করতে যাই তোমার উত্তরকাশী নিয়ে। তো সার্চ অ্যান্ড রেস্কিউ কমপ্লিট করে ফেরার সাথে সাথে আবার বলবো, বিপদের দিনে এমন অনেক মানুষকে পাশে পেয়েছি। আমার কাছে তেজস গান্ধী বলে একজন ডিজাইনার আছে, ওরও নাম নেব। তেজস আমার নেবার। এবার তেজসকে এতদিন আমি একটা প্রফেশনাল সম্পর্কের মধ্যে দিয়ে দেখে এসেছি। 2018 থেকে আমি বুঝি যে ও কিন্তু প্রফেশনাল সম্পর্কের বাইরে অনেক বেশি আমার ঘরের লোক। আমাকে একদিন ফোন করে যে, মাধবী তুই কি সাউথ পোল যাবি? সাউথ পোল আমি তো অতটা ভাবতেই পারছি না, কোত্থেকে যাবো, আমার কাছে তো টাকা নেই, অত বিশাল 50-60 লাখ টাকার ব্যাপার মিনিমাম। তো বললো এরকম একটা অল উইমেন সাউথ পোল এক্সপিডিশন হচ্ছে ইন্টারন্যাশনাল, 5 জন যাবে, তো ইন্ডিয়া থেকে একজনকে নেওয়া হবে। আমি বললাম হ্যাঁ, যদি নেয় ফ্রিতে নিয়ে যায়, যেতে রাজি, পয়সা দিয়ে তো আমি যেতে পারবো না। আর আমার একটা ভীষণ অসুবিধা হলো, ওই এটা আমার নেগেটিভ পয়েন্ট আমি বলবো, স্পন্সরশিপ চাইতে পারি না। মানে পয়সা তো আমি বেড়াতে যাব, মন থেকে হয় যে আমাকে পয়সা দাও, আমি ক্লাইম্ব করব, তোমার ফ্ল্যাগ নিয়ে গিয়ে আমি ওড়াবো, ইচ্ছে করে বলতে, হ্যাঁ আছে, কিন্তু আমি বলতে পারি না। তো আমাকে তেজস বলে এরকম, না পয়সা লাগবে না, এরকম একটা ফুল স্কলারশিপ।
তো আমাকে তেজস একটি মেয়ের সাথে কথা বলে, অঙ্কিতা মিত্র, আই এম থ্যাঙ্কস টু হার অলসো, বলো মাধবীদি তুমি যদি যেতে চাও তোমার একটা অনলাইন ইন্টারভিউ হবে, আর তুমি তোমার অল ডিটেলস, মাউন্টেনিয়ারিং রিলেটেড ডিটেলস, মানে মেন হচ্ছে তুমি ঠান্ডা কতটা সহ্য করতে পারো, তোমাকে পাঠাতে হবে। তো আমি ওদেরকে পাঠালাম। তো আমাদের যিনি লিডার ছিলেন মিসেস জ্যানমিক, তো ওনার অলরেডি 5টা-6টা গিনিস রেকর্ড আছে। উনিও কিন্তু ওই আমার থেকেও ভয়ানক পাগল বলতে পারো, বাড়িতে টিকতে পারেন না, কিছু করব। উনি হাতে টানান অঙ্ক করে, মানে যেটা পাল তোলান অঙ্ক হাতে টেনে উনি আর ওনার ছেলে আটলান্টিক থেকে প্যাসিফিক গেছেন, এটাই ওনার গিনিস রেকর্ড আছে। আরো কি কি সব করে বেরিয়েছেন, সব গিনিস রেকর্ড আছে। তো কোন দেশের উনি? উনি ইংল্যান্ড, আচ্ছা। ব্রিটিশ। উনি আমার অনলাইন ইন্টারভিউ নেবেন। অনলাইনে এসে উনি তো খুব গল্প করলেন, আমিও গল্প করলাম। এবার ওটাই যে ইন্টারভিউ তো জানতাম না, কারণ উনি পরে আমি যখন ইংল্যান্ড যাই ওনার সাথে থাকি, একটা জিনিস বুঝি, উনি বলেন প্রফেশনাল ইন্টারভিউ নিয়ে আমি কি করব, যে মানুষটার সাথে আমি অ্যাডভার্স সিচুয়েশনে মাসের পর মাস থাকবো, তার মেন্টালিটিটা জানা আমার খুব দরকার, ওটাই হচ্ছে ইন্টারভিউ। তো 2018টা আমার জন্য খুব লাকি ছিল। তো আমার কি হয়, আমি ইন্টারভিউয়ে পাশ করি, তো আমাকে এখান থেকে ইংল্যান্ড পাঠানো হয় ফুল স্কলারশিপে। এখান থেকে আমাদের ইংল্যান্ড পাঠানোর জন্য স্কলারশিপ ডাভ, হিন্দুস্তান, মানে হিন্দুস্তান লিভার লিমিটেড, ওরা সব স্পন্সর করেছিল। আমি ভাবতেই পারছি না যে ইংল্যান্ড যাচ্ছি। তো আমার সাথে আরেকটি মেয়ে ছিল, গুজরাটের মেয়ে তনভি বুচ, বাট ও কানাডায় থাকে। তো আমি ফার্স্ট টাইম মানে কি বল গ্রেট ব্রিটেন যাচ্ছি, তাও আবার বিজনেস ক্লাসের টিকিট। আমি তো ভাবতেই পারছি না, আমার কাছে এটা একটা স্বপ্ন। যখন হিথ্রো এয়ারপোর্টে গিয়ে পৌঁছলাম, উনি আমাদের জন্য ওয়েট করছিলেন, নিয়ে গেলেন ওনার বাড়িতে। ওখানে আমরা মানে একটা স্বপ্নের মতন, কি বলবো, আমি নর্থ সি কেও কাছ থেকে দেখেছি। মানে আমরা যখন নর্থ সি এত কাছে মানে ছুঁয়ে দেখেছি, যেটা ভূগোলের বইতে পড়েছি। তো ওনার বাড়ি ইংল্যান্ড থেকে প্রায় 2 ঘন্টা দূরে, মানে তোমার লন্ডন থেকে 2 ঘন্টা দূরে। ওনার বাড়িতে 1 সপ্তাহ থাকলাম, ট্রেনিং হলো। এবার ওখানকার ওয়েদারটাই এমন যে আমি টায়ার্ড হচ্ছি না। টায়ার্ড না হওয়ার ফলে আমি দেখছি অনেক সময় পর্যন্ত ট্রেনিং করতে পারছি। আর আমাদের সাথে আরো 2 জন জয়েন করলেন, একজন হচ্ছেন তোমার আইরিশ লেডি, আর একজন হচ্ছেন ব্রিটিশ। আমি দেখছি ওরা আমার থেকে এত বড়, জ্যান ওয়াজ 70 অ্যাভাব, ওরা যদি এত পরিশ্রম করতে পারে তাহলে আমি কেন পারবো না। তো আমাদের তারপর স্কটল্যান্ডে ট্রেনিং হলো, বিশাল ট্রেনিং, প্রায় 1 মাস আমরা ওখানে কাটালাম। কাটানোর পরে যখন দেশে ফিরে এলাম, আমাদের তার মধ্যে হচ্ছে আমি এতেও গেছি, তোমার ব্রিটিশ যেটা তোমার লোকসভা, মানে যেটা ওদের যেটা ওদের পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে বসে ইন্টারভিউ দিয়েছি। তারপর তোমার কি বলবো, আমাদের ওদের নিউজ চ্যানেলটা নাম বলো না, বিবিসিতে আমার ইন্টারভিউ গেছে, আমি বিবিসি কে ইন্টারভিউ দিয়েছি। মানে এগুলো আমি তো ভাবতেই পারছি না যে বিবিসিতে আমার ইন্টারভিউ যাচ্ছে এবং আমি পার্লামেন্টে বসে ইন্টারভিউ দিচ্ছি। তারপর আমি যে গিনিস রেকর্ডের যে এডিটর, তার সাথে আমার আলাপ হচ্ছে। এটা একটা স্বপ্নের মতন। আমাদের ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে অ্যাম্বাসাডারের সাথে লাঞ্চ করছি, নিজেকে খুব ভিআইপি মনে হচ্ছিল। মানে ভবানীপুরের সেই দুষ্টু মেয়েটা, সে হঠাৎ করে গিয়ে মানে এটা মনে হয়েছিল যে এগুলো তো আমি পয়সা খরচা করে পেতে পারবো না। পয়সা খরচা করে হয়তো পয়সা হলে আমি ইংল্যান্ড গেলাম, কিন্তু আমি পার্লামেন্টে বসে বিবিসিতে ইন্টারভিউ তো দিতে পারছি না। আমি তো শাহরুখ খান নই বা অমিতাভ বচ্চন নই, কেন নেবে আমার ইন্টারভিউ? তো ইট ওয়াজ অনলি পসিবল, আমি রুটটা বলবো, ফর তেজস গান্ধী। ও আমাকে রেফার করেছিল, বাকি ইন্টারভিউ তো ক্লিক হয়ে যায়। আমি ফেরত আসি। সে বছরই ডিসেম্বরে আমাদের সাউথ পোল যাওয়ার কথা, চিলি হয়ে। তো এদের একটা ভিসার অনেক লম্বা প্রসেস আছে, আমাকে ইনভিটেশন পাঠাবে, চিলির তরফ থেকে আমাকে ইনভিটেশন পাঠাবে, আমি চিলি যাব, সব রেডি, টিকিট রেডি। আমাদের মেন স্পন্সর ছিল ন্যাশনাল জিওগ্রাফি। এবার আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা ফার্স্ট ডিগ্রি স্কি করব। তখন আমি স্কি জানি না।
ফার্স্ট ডিগ্রিজ মানে হচ্ছে 111 কিলোমিটার, আচ্ছা, যেটা সাধারণত লোকে সবাই করে। তো ন্যাশনাল জিওগ্রাফি বললো যে আমি এতগুলো টাকা পার হেড, ধরো ইন্ডিয়ান মানিতে 70 লাখ 5 জন, মানে মোটামুটি ন্যায্য 3.5 কোটি টাকার একটা বাজেট। হ্যাঁ। 70 লাখ। তো ওরা বললো যে আমি এতগুলো টাকা 1 ডিগ্রির জন্য কেন খরচা করব। তো আমাদের ছিল চিলি থেকে আমরা প্রথমে চিলিতে ট্রেনিং হবে, তখন হচ্ছে সাউথ পোলে তোমার সামার মানে -40-50 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা প্রথমে ইউনিয়ন গ্লেশিয়ারে যাব, ওখানে ট্রেনিং হবে, ওখান থেকে একটা জায়গা অব্দি আমাদের ওই স্নো কারে করে নিয়ে যাওয়া হবে, তারপর ছেড়ে দেওয়া হবে। তো ওরা বললো যে আমরা 1 ডিগ্রির জন্য এত টাকা দেবো না, আমাদের অন্তত তোমাদের 3 ডিগ্রি ক্রস করতে হবে। 3 ডিগ্রি মানে 333 কিলোমিটার অন স্কি। তো আমি তো সবেতে হ্যাঁ বলে দিয়েছি যে আমি করে নেবো, অথচ আমি স্কি করতে জানি না। তো কোনো কারণে এই ডিলটা ক্যান্সেল হয়ে যায়। তো আমাদের সাউথ পোলটা হয় না, চিলি অব্দি হয়, তারপর সাউথ পোলটা হয় না। আমি খুব ভেঙে পড়ি লাইফে, হয়তো আমি ওরকম মানে ফার্স্ট টাইম ভেঙে পড়লাম, মানে বিশাল ভেঙে পড়া। আমি আর একটা কথা বলি যেটা মানে না থাক বলবো না, ওটা আমি এইচএসে কিন্তু একবার ব্যাক পেয়েছি। আচ্ছা, ফেল করেছি, মানে ব্যাক পাওয়া গুলো বাজে কথা, ফেল করেছি। আমি খুব খুশি ছিলাম, আমি পরের বার পরীক্ষা দেব। আমি এতটাই আউটডোর পার্সন, আমি যখন সাউথ পোল হলো না আমি ভেঙে গেলাম, আমি খাওয়া দাওয়া বন্ধ, আমি মনে হচ্ছে যেন জীবনটা আমার কি হলো, আমার আউটডোর যাওয়া হলো না। আমি তো একটা কিছু করতে চেয়েছিলাম যেটা আর 5টা মেয়ে করে না। তো আমার তো মৃত্যু ভয়, মানে তো ছেড়ে দাও, মানে সাউথ পোলে আর কি হার্ডলি কয়েকজন যায়, মানে ঠিক আছে মরবো, তো আমি সবসময় একটা জিনিস ভাবি, মরবো আমরা প্রত্যেকে, মরাটা যেন মরার মতন হয়, ওই বিছানায় শুয়ে রোগে ভুগে বা অ্যাক্সিডেন্টে ভুগে, এই ক্যান্সার হয়েছে, স্ট্রোক হয়েছে, এরকম ভাবে মরতে চাই না, মরাটা যেন মরার মতন হয়। হ্যাঁ, তো হলো না, খুব আপসেট ছিলাম। তো প্ল্যান হলো যে ওটা পরে হবে, পরে কবে হবে আমি জানি না। তো আমি বললাম হলো না, তখন মাই আমাকে বলছে যে তুমি তো স্কি করতে জানো না। আমার হাজবেন্ডও বললেন তুমি স্কিটা শিখে রাখো, যদি হয়, তুমি তো এখানে যাচ্ছিলে, তুমি স্কি না জেনে তুমি কি করে 333 কিলোমিটার স্কি করতে, কেন সমস্ত কিছুরই তো একটা টেকনিক আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি স্কিটা শিখি। তো 2019-এ আমি স্কি ট্রেনিং নেওয়া শুরু করলাম গুলমার্গে, IISM থেকে। তো স্কি নিডস মোর ব্যালেন্সিং দ্যান মাউন্টেন। স্কিটা পুরো ব্যালেন্সিং, মেন্টাল ফিজিক্যাল কোঅর্ডিনেশন, তুমি এদিক থেকে ওদিক হতে পারবে না। স্কিটা এমন একটা জিনিস, কিন্তু ভীষণ মজা, যদি তুমি শিখে নাও, ইট ইজ আ ফান। গুলমার্গে আমি স্কি করা শুরু করলাম, বেসিক অ্যাডভান্স মানে ওদের সব ব্যাক টু ইন্টারমিডিয়েট সব কোর্স গুলো করে নিলাম। সাথে এবার নিয়ে গেলাম আমার হাজবেন্ডকে, ওকে আমার এক বোনকে আর আমার হাজবেন্ডকে বললাম একাই আমি সব করে বেড়াবো, ওর ছুটি অ্যাপ্লাই করে ও আমার সাথে স্কি করতে গেল। গিয়ে এবার স্কিটা না ওই বললাম কোঅর্ডিনেশন এদিক থেকে ওদিক হলে কিন্তু গেল, কেন তোমার পাটা কিন্তু মাটির ওপরে নেই, একটা স্লোপে আছে। সেখানে গিয়ে ভূপেশের একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো, ওর 5টা পাঁজরের হাড় ভাঙলো পড়ে গিয়ে, মানে পুরো চিত হয়ে পড়লো, জমা বরফে পড়লো, 5টা পাঁজরের হাড় ভাঙলো, মানে ও নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তো এবার আমি ভাবলাম যে ও তখন বেসিক করছে, আমি সিনিয়র কোর্স করছি, যে আমি ওকে বললাম তাহলে চলো আমরা ফেরত যাই, যে আমরা ওখানে লোকাল ডাক্তার দেখালাম। এবার গুলমার্গে তো ওই মেডিকেল ফেসিলিটি নেই, একদিন আমি ওকে নিয়ে শ্রীনগরে এলাম। তো শ্রীনগরের অবস্থা তথৈবচ। তো আমি ভাবলাম যে এবার আমাদের দিল্লি যাওয়া উচিত। আমি ওকে বললাম যে চলো আমরা ফেরত যাই, আর কোর্স তো আমি অনেক করবো, স্কি তো আমি প্রত্যেক বছর করতে পারবো, আমরা ফেরত যাই, তোমার ট্রিটমেন্ট হোক। ও বলছে আর কটা দিনের ব্যাপার, কারণ 6th ডেতে এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরো ধরো 10টা দিন বাকি। বললো আমি ঠিক আছে, আমি রেস্টে থাকছি, তুমি যখন এসছো জিনিসটা কমপ্লিট করো। এই সাপোর্টটাও কিন্তু লোকে করে না, যে পাঁজর ভাঙার কষ্ট, যে মানুষটা নিঃশ্বাস নিতে পারছে না, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, জামা কাপড় পরতে পারছে না, সেই মানুষটা, আমি জানি না ওখানে ওর জায়গায় আমি থাকলে আমি হয়তো বলতাম চলো আমরা ফেরত যাই, ডাক্তার দেখাবো। মানে ভূপেশের সাপোর্টও সারা জীবনে মানে কি বলবো, আমি হাজবেন্ড হিসেবে বলবো না, আমার ফ্যামিলি
মানে সম্পর্কগুলো বাদ দাও, আমার পরিবারের সাপোর্ট সেই জায়গাটা না থাকলে আমি একজন ভালো স্কিয়ারও হতে পারতাম না। সম্ভব ছিল। হ্যাঁ, এখন আমি চোখ বন্ধ করে গুলমার্গের গন্ডোলার ওপরে যেটা আছে হাইয়েস্ট পয়েন্ট, ওখান থেকে স্কি ডাউন করতে পারি। তো এই কনফিডেন্সটা আমার বাড়ির লোক আমার পাশে না থাকলে হতো না। এবং তারপর আমরা স্কি কোর্স করি, ওটা আমার কাছে এখনো ভয়ের যে আমার হাজবেন্ডের কত বড় মানে জীবন সেটাই। যেতে পারতো। ও এত কষ্ট সহ্য করে শুধু আমার স্কি কমপ্লিট করার জন্য বসে থেকেছে। তারপর দিল্লিতে আমরা এসে কিছুদিন থাকি, ওর তোমার ওখানে ট্রিটমেন্ট হয়, তারপর কলকাতায় আসে এবং ধীরে ধীরে শিলিগুড়ি যায়, ধীরে 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 ঠিক হয়। তবে ওর যে বোনগুলো একবার রিব বোন যখন ভাঙে না, ভাঙার পর আবার যখন জোরে, ওগুলো কিন্তু আবার এভাবে জোরে না, এরকম ছিল, তো ভাঙার পরে ওপর নিচে হয়ে গেছিল, জুড়েছে এভাবে। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। তারপর তো চলছে, স্কিও কমপ্লিট করলাম, এখন অপেক্ষা করছি কবে যাবো সাউথ পোল। এখনো যোগাযোগ আছে সবার সাথে? হ্যাঁ, সবার সাথে যোগাযোগ আছে। মানে কেন, আমি সাউথ পোলের খরচা তুলতে মানে খরচা এখনো অন, এমনিতে প্রজেক্ট অন, শুধু টাকার ব্যবস্থা দরকার। প্রে করি এটা হয়ে যাক। মানে হ্যাঁ। আমার চেনা একজন সাউথ পোল ঘুরে আসছে, মানে মানে ওটাই, সাউথ পোল যাব। আর আমার আরেকটা স্বপ্ন আছে, তোমার কি বলবো, হাইয়েস্ট পয়েন্ট, আর্থের হাইয়েস্ট পয়েন্ট, সেখানে গিয়ে দাঁড়ানোর। সেটাও একটা করার আগে তো তোমার অনেকগুলো, কতগুলো করেছো? 6000 এর উপর? হ্যাঁ, 6000 আমি করেছি, কিন্তু 7000 আমি যাইনি। কিন্তু ওই 8000 এ যাওয়ার আগে আমাকে তো 7000 করতে হবে, একটা অ্যাটলিস্ট আমাকে করতে হবে একটা। 6000 কি করেছো তুমি এমনিতে? আমি 6000 এ অনেকগুলো গেছি, আমি তোমাকে নাম পাঠিয়ে দেবো, আমার কাছে আছে। যেমন আমি মাউন্ট ইউনাম এক্সপিডিশনে ছিলাম, ওটাও এই 6200 এরকম। তারপর আমি মাউন্ট থেলু এক্সপিডিশন টিমে ছিলাম, ওটাও ওরকম 6200 না কত এরকম কিছু একটা। কাংয়াতসে 2 গেছি, যদিও এগুলো ট্রেকিং পিক। ট্রেকিংটা কথা নয়, কথা হচ্ছে তুমি অল্টিটিউডে কিভাবে তো একটা মানে নিজেকে ফিট রাখা, যাতে সুযোগ এলে আমি সুযোগটা না হারাই। সে 7000 করা হোক, 7,500 করা না হোক। দেখো, আমি তোমায় বললাম না, মৃত্যুটা সবার মতন হোক আমি চাই না। মানে সেইটা যদি মৃত্যুটা ওখান থেকে নামার পথে আর শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে ওখানেই বডি হয়ে পড়ে থাকি, তাতেও হয়তো আমার আত্মা শান্তি পাবে। সেটাই, এটাই ভালো। ওটাও একটা, হ্যাঁ, ওটা দারুণ মৃত্যু হবে, মানে দারুণ মৃত্যু, মানে না মরাটাও মরার মতন হওয়া চাই। একদম একদম, মানে ওটাও সেটাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যা চেয়েছো সব পেয়েছো, মানে সিরিয়াসলি কিছুই চাইনি, ভগবান যা দিয়েছেন আমি অ্যাকসেপ্ট করেছি। মানে কোন স্পেসিফিক ভগবানকে বিশ্বাস করো? আমি যেমন খুব শিবজিকে বিশ্বাস করি আর কি, আমি সেই কারণে জিজ্ঞেস করলাম। দেখো, ভগবান তো আমাদের মধ্যেই, ভগবান হচ্ছেন এনার্জি সোর্স, একটা পজিটিভ এনার্জি। সেটা তুমি মা দুর্গা রূপে দেখো, কৃষ্ণ রূপে দেখো, শিব রূপে দেখো। সেই ভালো লাগা বা ভালোবাসাটা, এবার কোন এনার্জির প্রতি তুমি ডেডিকেটেড, এনার্জিটা পজিটিভ না নেগেটিভ। এবার অনেকে রাবণকে ভগবান হিসেবে দেখে, তাহলে সেটা নেগেটিভ এনার্জি হয়ে গেল। এবং সেই পজিটিভ এনার্জিটা যদি তোমার ঈশ্বর হয় এবং ঈশ্বর যদি আত্মার ভেতর থাকে, তাহলে তো সবই সমান। ওইভাবেই দেখো তুমি। হ্যাঁ, আমি পুজোও করি ঈশ্বরে, মানে ঈশ্বর আছেন মানি। পাহাড়ে যখন লোকে যায়, মেবি ওই অল্টিটিউডে, ওই নিস্তব্ধতার মধ্যে কিছু ঐশ্বরিক ফিলিং হয় অনেক ক্ষেত্রে। সেটা হ্যালুসিনেশনও হতে পারে বা সত্যিও হতে পারে, সেটা আমি জানি না। হয় মানে ওরকম কিছু কখনো তুমি ফিল করেছো? আমি এতটাই গ্রুপের মধ্যে থাকি না, একা তো কখনো যাইনি। তো সেই জন্য যেই সন্ধ্যেটা নামলে এত হাসি ঠাট্টা মজা গল্প, তার মধ্যে সময় কেটে যায়। এত কিছু ভাবার, আর আমি অন্ধকার হয়ে যাওয়ার পরে একটু আকাশ বাতাস দেখতে টেন্টের বাইরে বেরোনোর সময় আমি করি না। কেন, আমি যখন একটা জায়গায় গেছি, আমাকে আমার নিজের সেফটিটা মাথায় রাখতে হবে। কেন, একটা কিছু গোলের পেছনে হয়তো মানে আমিও হয়তো একটা কিছু গোলকে নজরবন্দি করে রেখেছি। এবার ঈশ্বর যদি সুযোগ দেন, অবভিয়াসলি হবেন। আর ওটা যদি ঈশ্বর মনে করেন আমি যোগ্য নই, তাহলে হবে না। কিন্তু কিছু গোলকে তো আমিও নজরবন্দি করে রেখেছি, তার জন্য নিজেকে তো সাবধানে থাকতে হবে। পাহাড় কি তোমার মানে এই যে আমি অন্য কিছু করবো থেকেই ভালো লাগা, নাকি আস্তে আস্তে যেতে যেতে তোমার কোনো স্পেসিফিক, মানে পাহাড়ের কোন জিনিসটা তোমাকে সব থেকে বেশি টানে বারবার? পাহাড়ই আমার ভালো লাগে। পাহাড় কিরকম যেন সবার থেকে উন্নত শির, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, বুক দিয়ে আগলে,
যার মধ্যে কোনো, ওটাই হয়তো শিবের রূপ, যার মধ্যে কোনো ইমোশনাল হেলদোল নেই। ওখানে গেলে মনে হয় খুব প্রোটেক্টেড ফিল হয় পাহাড়ে গেলে। আমি কিন্তু সমুদ্রে যাই না। সমুদ্রে আমি মনে হয় আমি নিজেই যদি সমুদ্র হই, আর মানে আমি নিজেই যদি চঞ্চল হই, আর একটা প্রকৃতির চঞ্চল রূপের কাছে আমি যদি যাই, তাহলে তো আমি কোথায় শান্তি পেলাম? আমি নিজে চঞ্চল মানুষ। এবার তাহলে তো আমাকে প্রকৃতির সব থেকে শান্ত রূপের কাছে যেতে হবে না? শান্ত কিন্তু দুর্দান্ত, সেটা হচ্ছে পাহাড়। প্রকৃতির ওই রূপটা আমাকে সব সময়, মানে আগে টানতো কিনা জানি না, যত বয়স বাড়ছে আমি রিয়েলাইজ করছি যে ওটাই আমায় টানে। অদ্ভুত লাগতো, মানে এই সাইডটা না আমি এতটা জানতাম না। অবশ্যই তুমি মানে এত ছোটবেলায় যে তুমি বেসিক অ্যাডভান্স কোর্স করেছো সেটাও আমার আইডিয়া ছিল না। আমি জানতাম দাদা তুমি একসাথে করেছো 2016 এর পর। আমি ওইটা ভেবেছিলাম, মানে এত যে তোমার অ্যাচিভমেন্ট সেটা সত্যি আমার নিজের জানা ছিল না আর কি। মানে অদ্ভুত ভালো লাগলো, অনেক জিনিস জানলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ।